হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই 9 অ্যান্ড 10। কি হালচাল সবার? কেমন পড়াশোনা চলছে এবং মাধ্যমিকের প্রস্তুতি কত দূর? তাই তো, এটাই এখন সবার প্রশ্ন থাকা দরকার। সামনেই আমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট এবং তারপরেই আমাদের টেস্ট এবং তারপরে মাধ্যমিক, যদিও খুব অল্প সময় হাতে আছে। এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের দারুণভাবে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে এবং মাধ্যমিকে যাতে আমরা 90+ পাই সেই তার জন্য কিন্তু এখন থেকে আমাদের রেডি হতে হবে এবং সেই রেডি হওয়াতে আমরা কিন্তু কিছুটা হলেও তোমাদেরকে সাহায্য করছি। যেমন আজকের যে ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ, দ্য ক্যাট, সেটা আলোচনা করে একটু তোমাদেরকে 90%-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তাহলে আজকের ক্লাসের যে আমাদের আলোচ্য বিষয় সেটা বুঝতেই পারছো, দ্য ক্যাট বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে ক্লাসটা আমরা লাইনস বাই লাইন যা গল্পটা আলোচনা করবো এবং তার কোয়েশ্চেন্স আনসারগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা যেটা পড়বো সেটা হলো দ্য ক্যাট, দ্য অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। তো লেখাটা মানে গল্পটা পড়ার আগে আমাদের যিনি গল্পকার আছেন তার ব্যাপারে কয়েকটা কথা জেনে নেওয়া যাক। তাহলে আমাদের যিনি অথর আছেন তিনি জন্মগ্রহণ করেছিলেন 17 ফেব্রুয়ারি 1864-এ অস্ট্রেলিয়াতে। আমাদের অথর একজন অস্ট্রেলিয়ান রাইটার, ঠিক আছে। তিনি মারা গেছিলেন 5 ফেব্রুয়ারি 1941-এ। তার নিকনেম বা যে নামে তিনি বেশি পরিচিত সেটা হচ্ছে বাঞ্জ প্যাটারসন। এই নামে তিনি অধিক পরিচিত এবং তার প্রফেশনস আমরা বলতে পারি তিনি পোয়েট, জার্নালিস্ট এবং একজন লয়ার ছিলেন পেশাগতভাবে। তার ফেমাস রাইটিং হচ্ছে তিনি অস্ট্রেলিয়ান লাইফ এবং অস্ট্রেলিয়ান যে অ্যানিমালস সেগুলো নিয়ে তিনি বেশ লেখালেখি করেছেন এবং তিনি তার জন্য কিন্তু বেশ পরিচিতও পেয়েছিলেন এবং তার ফেমাস ওয়ার্ক যেগুলো আছেন তার মধ্যে হচ্ছে ওয়ালজিং মাটিলডা, এটা হচ্ছিল অস্ট্রেলিয়াস মোস্ট ফেমাস ফোক সং, এটা কিন্তু তারই লেখা। এছাড়া দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, ক্ল্যান্সি অফ দ্য ওভারফ্লো, এগুলো কিন্তু তার বেশ বিখ্যাত কাজ। চলো এবারে হচ্ছে আমাদের জেনে নিই এই যে ক্যাট এর পাবলিকেশন সম্পর্কে, প্রকাশকাল কবে এবং কিভাবে হয়েছে সেটা আমরা জেনে নিই। তাহলে দেখতেই পাচ্ছ এটা ফার্স্ট যেটা প্রকাশিত হয়েছিল হ্যাপি ডিসপ্যাচেস, এটা 1934-এ প্রকাশিত হয়েছিল। এটা ছিল কালেকশন অফ হিজ এসেস অ্যান্ড স্টোরিজ, অর্থাৎ প্রবন্ধ এবং ছোট গল্পের একটা সমাহার বলতে পারি। তাতেই কিন্তু এই হ্যাপি ডিসপ্যাচেসেই কিন্তু দ্য ক্যাট গল্পটি প্রথম প্রকাশিত পেয়েছিল এবং এর থিমটাই ছিল অ্যানিমাল সাইকোলজি, হিউমার, ইন্ডিপেন্ডেন্স অফ ক্যাটস। তো প্রাণীদের সাইকোলজি, বিড়ালের বিভিন্ন গল্প কিন্তু এতে ছিল। তার মধ্য থেকে কিন্তু আজকের আমাদের যে ক্যাট সেই গল্পটা আমরা পড়বো। তাহলে আমরা শুরু করি আমাদের যে ইউনিট 1 আছে সেইটা। আমাদের ইউনিট 1-এ কি বলছে দেখো, বলছে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। বেশিরভাগ মানুষজন মনে করে বিড়াল হলো একটা নির্বোধ প্রাণী, কোনো বুদ্ধি শুদ্ধি নেই, এই ধরনের প্রাণী বেশিরভাগ মানুষজন কিন্তু মনে করে। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড ইল্ক। ফন্ড অফ ইজ মানে হলো, ইজ কথার অর্থ হলো কমফোর্ট বা আরাম। তাহলে কি চায় একটা বিড়াল? শুধু আরাম চায় এবং দুধ এবং ইঁদুর ছাড়া আর কিছুর পরোয়া করে না। এটা আমাদের যে পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ক্যাট সেটাই কিন্তু ন্যারেটার আমাদেরকে বলছেন, যে বেশিরভাগ মানুষ মনে করছে যে বিড়াল একটা নির্বোধ প্রাণী, সে শুধুমাত্র আরাম চায়, সে দুধ এবং ইঁদুর ছাড়া কিছুই চায় না, এরকম ভাবনাটাও ভাবে। বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। কিন্তু একটা বিড়ালের একজন মানুষের থেকেও বেশি চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং সে কিন্তু জীবনে মানুষের থেকে বেশি সন্তুষ্টি পায়। মানুষ যতটা না স্যাটিসফাই, একজন বিড়াল কিন্তু তার লাইফ নিয়ে বেশি স্যাটিসফাই। এটা কিন্তু আমাদের অথর আমাদেরকে বলছেন। হি অর সে একটা
পুরুষ ইঁদুর বিড়াল হোক আর মহিলা ইঁদুর ইজ অ্যান অ্যাথলেট, একজন ক্রীড়াবিদ, অ্যান অ্যাক্রোবাট, একজন অ্যাক্রোবাট মানে যিনি ব্যায়াম করে, জিম করে, সরি ব্যায়াম করেন এরকম একটা ব্যাপার, ব্যায়ামবিদ। আর গ্রিম ফাইটার, একজন খুব সিরিয়াস, গ্রিম কথার অর্থ হলো খুব সিরিয়াস লড়া, ফাইটার, ঠিক আছে, যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারাটা দিন ধরে বিড়াল কি করে, বাড়িতে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন টু দ্য পিপল ইন দ্য হাউস, সমস্ত জিনিসকে খুব সহজেই নেয় এবং বাড়ির অন্যান্য মানুষদেরকে অনুমতি দেয় যে যাতে তাকে মানে তার অ্যাটেনশন পাওয়ার জন্য। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two. এবং তো সময় কাটানোর জন্য কি করে দেখো, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সে ইঁদুরের গর্তের সামনেই থাকতে পারে, মানে জাস্ট সময়টা কাটানোর জন্য সে 1-2 ঘন্টা ইঁদুরের গর্তের সামনেই কাটিয়ে দিতে পারে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, যাতে সে বিরক্তি বা বোর না হয়ে যায়, তো সেই বোরডমটা কাটানোর জন্য, যাতে সে বোর না হয়ে যায়, তার জন্য সে কিন্তু করে 2-3 ঘন্টা তো ইঁদুরের গর্তের সামনেই কাটিয়ে দিতে পারে। People get this idea that this sort of things is all that holds life for a cat. মানুষ এটা মনে করে এই সমস্ত কিছুই নিয়ে একটা ইঁদুরের জীবন। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে সন্ধ্যা নামার পরের মুহূর্তে দেখো, যখন সন্ধ্যা হয়ে যাবে তার পরের মুহূর্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে একটা ইঁদুরের জীবন কেমন। ইঁদুরকে আমরা যেমন সহজ সরল আনইন্টেলিজেন্ট মনে করছি, ইঁদুর কিন্তু আসলে তেমন না। তাকে সন্ধ্যার পরে দেখো, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তখন তুমি বুঝতে পারবে একটা ইঁদুর আসলেই কেমন। অর্থাৎ ইঁদুরের আসল সত্তাটা জানার জন্য তোমাকে ইঁদুরকে সন্ধ্যার পরে দেখতে হবে। এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে আর যেগুলো আমরা একটু জেনে নিই। আনইন্টেলিজেন্ট মানে আমরা বললাম নির্বোধ, ফন্ড মানে হলো আসক্ত, ইজ মানে আরাম, ক্যারেক্টার মানে চরিত্র জানি, স্যাটিসফ্যাকশন মানে পরিতৃপ্তি বাংলায় বললে, অ্যাথলিট মানে হলো ক্রীড়াবিদ, অ্যাক্রোবেট মানে হলো ব্যায়ামবিদ, গ্রিম মানে হচ্ছে ভয়ানক বা খুব সিরিয়াস বলতে পারি, লোভস মানে হলো অলসভাবে সময় কাটানো, পেস্টার্ড মানে হচ্ছে বা প্যাস্টার্ড মানে হলো উত্তক্ত, বোরডম মানে হলো একঘেয়েমি, সর্ট মানে এক প্রকার, এবং শেডস মানে হলো ছায়া। এই ওয়ার্ড মিনিংগুলো এখানে দরকার ছিল। আচ্ছা চলো এর ইউনিট 1 পড়ার পরে ইউনিট 1-এর কোশ্চেন অ্যান্সারগুলো আমরা একটু দেখে নিই। তাহলে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, তাই তো। দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, দুধ এবং ইঁদুর ছাড়া কিছু পরোয়া করে না। ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য, কখন একজন ইঁদুরের বিড়ালের আসল সত্তা দেখতে পাবে, অ্যাট ইভিনিং, ডিএটটা। হ্যাঁ, তারপরে complete the following sentences. The cat really has more character than the human beings of এখানে। The cat sometimes watches a mouse hole for 1 and 2 hours, তাই তো। All day long the cat allows himself to be pastured, এই যে লাইনটা ছিল ওটা লিখে দিতে হবে। আচ্ছা, ট্রু অ্যান্ড ফলসে কি বলছে দেখো, দ্য ক্যাট ইজ নট ফন্ড অফ ইজ, এটা একেবারেই ফলস, বলছে আরাম চাই না। তাহলে লাইনটা আছে যে ও আরাম চাই, সেই লাইনটা আমাদের লিখে দিতে হবে। কোন লাইনটা আছে, এই যে কোথায় ছিল, ও ফট অন ইজ অ্যান্ড লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এই লাইনটা। তারপরে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, এটাও ফলস, ওখানেই আছে লাইনটা যে ও অ্যাক্রোবেট, এই ব্যাপারগুলো আছে। দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, এটা ট্রু, এখানেও একটা লাইন আছে যে টেক্স থিংস ইজিলি, তাই তো। পরেরটা চলো আমরা ইউনিট 2-তে এবারে চলে যাই। ইউনিট 2 থেকে বলছে দেখো, when the family sits down to tea, যখন বাড়ির সবাই চা খেতে বসে, the cat puts in an appearance to get his share, তখন বিড়ালটা উপস্থিত হয়। অ্যাপিয়ারেন্স কথার অর্থ হলো উপস্থিত হওয়া, তো উপস্থিত হয় টু গেট হিজ শেয়ার, তার ভাগটা নেওয়ার জন্য। অর্থাৎ বাড়ির লোকেরা যেমন চা খাওয়ার সময় বিভিন্ন জিনিসপত্র খাচ্ছে, তো সেই ভাগটা নেওয়ার জন্য ইঁদুরও কিন্তু চলে আসে, বিড়ালও কিন্তু চলে আসে।
হি পার্স নয়েজলি, পার্স মানে হলো একটা ঘর ঘর আওয়াজ করে, ঘর ঘর আওয়াজ করাকে পার্স বলে, ইঁদুর স্যার বিড়ালেরা যে আওয়াজটা করে। সো হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এবং রাবস মানে ঘষে, এবং কোনো পরিবারের পায়ের সাথে তার গাটা ঘষে, মানে এটা দিয়ে সে বলতে চাইছে যে আমাকে একটু খাবার দাও। তো এই খাবারটা খাওয়ার জন্য সে একটা ঘর ঘর আওয়াজ করে, এবং তার শরীরটা কি করে, তার শরীরটা হচ্ছে বাড়ির কোনো সদস্যের পায়েতে ঘষে। ইফ দেয়ার ইজ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি বাড়িতে কখনো কোনো অতিথি থাকে সেই সময়ে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, তখন বিড়ালটা কিন্তু তার প্রতি একটু বেশি ভদ্র হয়ে যায়। সিভিল কথার অর্থ হলো ভদ্র। যদি দেখতে পাওয়া যায় যে বাড়িতে কোনো গেস্ট আছে, তাহলে কিন্তু ইঁদুরটা তার প্রতি বেশি একটু ভদ্র। কেন? বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ একজন অতিথিকেই সব থেকে ভালো খাবারটা দেওয়া হয়, অফার্ড করা হয়। আবার এটা স্বাভাবিক ব্যাপার যে বাড়িতে অতিথি আসলে অতিথিকেই ভালো খাবারটা দেওয়া হয়, তো তার জন্য ওই ব্যাপারটা জানে। তাহলে আনইন্টেলিজেন্ট কি আর মনে হচ্ছে? একেবারেই না, ইন্টেলিজেন্ট এখান থেকে বুঝতে পারছি। তো তখন কিন্তু ও ওই অতিথির প্রতি একটু বেশি ভদ্র হয়ে যায়। Sometimes instead of giving him something, the gaze stoops down and strokes the cat and says, "Poor Pucci, poor Pucci." অনেক সময় বিড়ালকে কিছু খাবার দেওয়ার পরিবর্তে অতিথিটা ঝোঁকে, স্টুপস কথার অর্থ হলো ঝোঁকে, এবং ঝুঁকে বলে বেচারা ইঁদুর, বেচারা বিড়াল, বেচারা বিড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, এটা শুনে বিড়ালটা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে। He puts up his claw and quickly but firmly rakes the guest in the leg. সে কি করে, তার থাবাটা, তার ক্লসটা, তার থাবাটা তোলে এবং খুব শান্তিভাবে কিন্তু খুব দৃঢ়তার সাথে, কোয়াইটলি মানে শান্তভাবে কিন্তু ফার্মলি রেক্স, কিন্তু দৃঢ়তার সাথে একটা আঁচড় কেটে নেয়। ঠিক আছে, অতিথির পায়। তাহলে যখনই দেখতে পাচ্ছে যে খাবার দিচ্ছে না, ওকে আদর করতে যাচ্ছে, বেচারা পুষি এইসব বলছে, ও কি করছে, ও থাবা তুলে খুব শান্তভাবে কিন্তু একটা দৃঢ়তার সাথে আঁচড় কাটিয়ে নিচ্ছে গেস্টের পায়ে। ও সেইজ দ্য গেস্ট, ঠিক আছে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লস ইনটু মি, ঠিক আছে, ও এই বিড়ালটা আমাকে খামচে নিয়েছে, আঁচড়ে নিয়েছে, এইরকমভাবে অতিথি কিন্তু একটা মন্তব্য করে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন যে পরিবারের অন্যরাও কিন্তু ডিলাইটেড হয়ে পড়ে, আনন্দিত হয়ে যায়, আনন্দিত হয়ে গিয়ে তারা রিমার্কস করছে, তারা মন্তব্য করছে, ইজ নট ইট সুইট অফ হিম, এটা কি মিষ্টি না ও, হ্যাঁ ওটা কি ভালো কাজ করলো, মিষ্টি কাজ করলো না, ইজ নট হি ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান না, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, ঠিক আছে, ও চাইছে তোমরা ওকে কিছু খেতে দাও। তাহলে এই ব্যাপারটা মানে বাড়ির লোকেরাই এরকম করে, দেখবে এরকম হয় যে কুকুরের নাম নিলে বাড়ির লোকেরা আবার একটু রেগে যায়, কুকুরকে কুকুর বললে রেগে যায়, এরকম অনেক বাড়ির লোকেরা আছে। তো ঠিক ওকে খামচে নিয়েছে, কোথাও বিড়ালটাকে সরিয়ে দেবে, ওকে বাঁচাবে, তার পরিবর্তে ওরা কি বলছে, এটা খুব মিষ্টি না, ও আসলে এটা খুব বুদ্ধিমান, ওনে একটু খাবার চাই, তার জন্য এরকম করেছে। দ্য গেস্ট ডিয়ার্স নট টু হোয়াট হি উড লাইক টু ডু, অতিথিরা সাহস হয় না সে যেটা করতে চাইছে, কি করতে চাইছে, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সে লাথি মেরে বিড়ালটাকে জানলা দিয়ে ফেলে দিতে চাইছে, কিন্তু তার সাহস হচ্ছে না। কেন সাহস হচ্ছে না? কারণ যেহেতু বাড়ির লোকেরা বিড়ালের সাইডে আছে, বিড়ালটাকে মিষ্টি বুদ্ধিমান বলছে, তখন ও আর এইসব করার সাহস পাচ্ছে না। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইস, তো তার জন্য তার চোখে হচ্ছে রাগ এবং একটা যন্ত্রণা নিয়ে, হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ, সে এমন ভান করে, এমন প্রিটেন্ড করে যেন সে খুব অবাক হয়ে গেল। অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, এবং তার প্লেট থেকে কিছু মাছ নেয় যেটা তাকে খেতে দেওয়া হয়, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং সেটা হচ্ছে বিড়ালকে সে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, ঠিক আছে, বিড়াল এটা খুব কেয়ারফুলি, জিঞ্জারলি কথার অর্থ হলো কেয়ারফুলি, খুব সতর্কভাবে এটা নেয়, উইথ আ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, এবং তার চোখ দেখে মনে হচ্ছে সে এমন বলতে চাইছে যে পরের বারে বন্ধু আমাকে বুঝতে দেরি করো না, নাহলে এই খামচানো টাইপভাবে, এরকম একটা সে ব্যাপার বলতে চাইছে। He purrs as he retired
টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট ফুড বিফোর ইটিং হিজ ফুড। সে কী করে, সে আওয়াজ করতে করতে যে অতিথির যে পা আছে তার থেকে কিছুটা দূরে গিয়ে সে খাবারটা নিয়ে বসে, কারণ সে বিড়ালটা কিন্তু বুঝতে পেরেছে আমার উপর ক্ষেপে আছে, কিন্তু আমাকে অ্যাটাক করতে পারে, লাথি মারতে পারে, তাই বিড়াল কিন্তু একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে। তাহলে এখানে আমরা যে ওয়ার্ড মিনিংগুলো জানলাম, অ্যাপিয়ারেন্স এর মানে হলো রূপ বা চেহারা, এখানে উপস্থিতি হবে, ঠিক আছে। পার্স কথাটা হলো বিড়ালের একটা ঘর ঘর আওয়াজ। নয়েজলি মানে হলো সশদে। সিভিল মানে এখানে সিভিল মানে হলো জেন্টাল বা ভদ্র। আচ্ছা, ইনস্টিট মানে হলো পরিবর্তে। স্টুপস মানে হলো ঝোঁকা বা নিচু হওয়া। স্ট্রোকস কথার অর্থ হলো চাপ দেওয়া, ঠিক আছে। কোয়াইটলি মানে হলো শান্তভাবে। ফার্মলি মানে হলো দৃঢ়ভাবে। রেক্স মানে আঁচড়ানো। স্টাক মানে গেঁথে দেওয়া। ডিলাইটেড মানে আনন্দিত। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ডেয়ার্স মানে সাহস করা। রেজ মানে একটা ক্রোধ বা রাগ, হবে, হ্যাঁ। অ্যামিউজ মানে খুশি হওয়া বা আনন্দিত হওয়া বা অবাক হওয়া বলতে পারি। অ্যান্ড জিলজারলি মানে সাবধানে বা কেয়ারফুলি, ঠিক আছে। আচ্ছা, তো এবার এখান থেকে যে কম্প্রিহেনশনটা আছে আমরা খুব সহজেই করে নিই। দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি, কী করে, পার্স করে, আওয়াজ করে। উইথ টিয়ার্স অ্যাফ রেঞ্জ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেটস অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজ, তাই তো, খুব আনন্দ একটা ভান করে। দ্য গেস্ট হ্যান্ডস ডাউন টু দ্য ক্যাট আ বিট অফ, কি দেয়, ফিশ দেয়। দ্য গেস্ট কলস দ্য ক্যাট পুয়ার পুষি। পার্ট অফ দ্য গেটস বডি দ্যাট দ্য ক্যাট ক্রেক্স, কোথায় খামছে নাই, হচ্ছে লেকে, তাহলে হবে লেক। দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট দ্য সেফ ডিস্টেন্স, কোন জিনিসটা থেকে এই বিড়ালটা দূরে বসে, গেটস বুট, ঠিক আছে, অতিথির পায়ের বুট থেকে হচ্ছে দূরে বসে। আচ্ছা, answer the following question. When does the cat make an appearance to get his share of food? কখন এসে উপস্থিত হয় বিড়াল? When the family members sit to eat their টিফিন, ঠিক আছে, যখন তারা টিফিন খেতে বসে বা ইভিনিং স্ন্যাক্স খেতে বসে তখন হচ্ছে উপস্থিত হয়। হুই ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু, বিড়াল কার প্রতি একটু বেশি ভদ্রতা দেখায়, তাহলে দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, তাই তো, অতিথির প্রতি। How does the cat receive a bit of fish handed down by the fish? The cat receives the bit of fish very gingerly or carefully and then maintain a safe distance, তাই তো, দূরে গিয়ে বসে। আচ্ছা, চলো আমরা ইউনিট 3-তে চলে যাই। ইউনিট 3-তে কি বলছে দেখো, ইউনিট 3-তে বলছে when the family has finished tea, যখন পরিবারের সদস্যরা তাদের চা খাওয়া শেষ করে, and gathers round the fire, এবং আগুনের পাশে এসে বসে। ইংল্যান্ডের বাড়িগুলো তো ঠান্ডা হয়, বা অস্ট্রেলিয়া বা ওয়েস্টার্ন কান্ট্রির বাড়িগুলো, তো ওরা কী করে, ওই ভিতর দেখবে আগুন পোহানোর একটা জায়গা, তো চা খাওয়ার পরে যখন ওখানে তারা জড়ো হচ্ছে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তখন কি করছে, বিড়াল বাড়ির বাইরে চলে যাচ্ছে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এবারে তার যে আসল জীবন, সেই জীবনটা কিন্তু শুরু হচ্ছে। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকওয়ার্ড, ঠিক আছে, সে হচ্ছে তার বাড়ির পেছনে চলে যায় হেঁটে হেঁটে। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, স্প্রিংস করে ঝাঁপ দিয়ে হচ্ছে সে বেড়াতে উঠে পড়ে। জবস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং ধীরে ধীরে অন্যদিকে নেমে পড়ে, মানে কি, লাফ দিয়ে উপরে উঠে গেল, বেড়াটা পার করে দিল সে। He trots across and skip to the roof of an empty shed. সে trots মানে খুব ধীরে ধীরে হেঁটে যাচ্ছে এবং লাফ দিচ্ছে রুফে, ছাদের উপরে, খালি ছাদের উপরে। His movement become lithe and panther like, তার মুভমেন্ট, তার হাঁটা চলাটা একটা প্যান্থারের মতো দেখাচ্ছে। He looks keenly from side to side and move noiselessly. সে দুই পাশে দেখে এবং বিনা আওয়াজ করে সে চলতে থাকে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কেন এরকমভাবে দেখে, দুপাশ দেখে এবং না আওয়াজ করে চলছে, কারণ তার অনেকগুলো শত্রু আছে। ডগস, কারা শত্রু, কুকুরেরা। অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এবং হাতে পাথর নিয়ে থাকা ছোট ছেলেমেয়েরা। ছোট ছেলেরা অনেক সময় পাথর, হাতটা বিড়াল, কুকুর এসব দেখলে তারা মারে ওইগুলো ছুঁড়ে, এবং তার সাথে কুকুররা, এরা হলো বিড়ালের শত্রু। তো ওরা দুদিকে আছে কি না এই দেখে সে ধীরে ধীরে কিন্তু দুদিকে দেখতে দেখতে চলে।
অন টপ অফ দ্য শেডের বা ছাদের উপরে দ্য ক্যাট আর্চেস ইজ ব্যাক, সে তার হচ্ছে ব্যাকটা নিয়ে হচ্ছে একটু বেন্ড করে নেয়, ঠিক আছে। হিজ ক্লস ওয়ান্স অর টয়েস, এবং তার ক্লসটাও থাবাটাও বেশ একবার সংকুচিত প্রসারিত করে নেয় একবার বা দুবার। দো দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, এই ছাদের উপরে যে নরম শ্যাওলা বা কোনো এরকম বার্ক জাতীয় কিছু থাকলে সেটাতে সে একটা আছড়ে নেয়। He stretched himself a few times to see if every muscle is in full working order, এবং সে নিজেকে একবার প্রসারিত করে নেয় যাতে দেখতে পায় যে তার সব পেশিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপরে হচ্ছে তার মাথাটা তার থাবার কাছে ঝোঁকায়। হি সেন্স অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার, এবং তার জাতি, কিন্ডার মানে হলো জাতি, তার যে স্বজাতি অর্থাৎ তার অন্যান্য যে বিড়ালগুলো আছে তাদের প্রতি একটা আওয়াজ দেয়। বিফোর লং দে কাম, কি খুব বেশি দেরি না করেই তারা চলে আসে। গ্লাইডিং মানে ভাসতে ভাসতে, গ্রেসফুলি, খুব মানে একটা মোহিনীত অবস্থায় এইভাবে খুব সুন্দরভাবে তারা আসে। শ্যাডোস, নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, তারা কিন্তু আর সেই মিয়াও মিয়াও হু অ্যান আওয়ার এগো আর মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, তারা কিন্তু আর সেই এমন জন্তু নেই যারা কিছুক্ষণ আগে মিউ মিউ করছে, তারা কিন্তু আর এরকম ধরনের জন্তু আর নেই। মানে কি, তাদের রূপ টোটালি চেঞ্জ হয়ে, তারা বাড়িতে যখন থাকছে অন্যজনের সামনে তারা মানে আদর চাইছে, তারা খাবার চাইছে, এই ধরনের প্রাণী। কিন্তু যখন তারা বাইরে বার হচ্ছে তারা কিন্তু সেই ধরনের প্রাণী আর নেই। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা যেন এখন কি হয়েছে, একদম সিরিয়াস একজন যোদ্ধাতে যেন তারা রূপান্তরিত হয়ে গেছে। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, শুধু একবার ভাবো যে তুমি তোমার জীবন থেকে কী পাও যেটা সে তার জীবন থেকে পাইছে। মানে আমরা আমাদের জীবন থেকে যা পাই না, ক্যাট কিন্তু তার জীবন থেকে অনেক কিছু পাচ্ছে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, এবং তাদেরও কিন্তু খেলাধুলো আছে। আমরা যেমন খেলাধুলা করি ঠিক বিড়ালরাও কিন্তু খেলাধুলা করে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবআরবান ব্যাকওয়ার্ড, যখন তারা একটু বয়স্ক হয়ে যায় তাহলে ওই সাবআরবান এরিয়া মানে শহরতলির যে পেছনে যে জায়গাগুলো থাকে, মানে শহরতলির প্রত্যেক বাড়ির পেছনে যে জায়গা বা খালি স্পেসটা থাকে ওরা কিন্তু সেই জায়গায় চলে যায়। দিস ব্যাক ইয়ার্স দ্যাট আর ডাল টু আস, এই যে বাড়ির পেছনের যে জায়গা যেটা আমাদের কোনো কাজে লাগে না, যেগুলো আমাদের কাছে খুব ডাল, are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's King Knights ever had, এবং সেই জায়গাটা তার কাছে একটা যুদ্ধের স্পট, এবং যে যুদ্ধের স্পটটা কি, যে যুদ্ধের স্পটটা হচ্ছে কিং আর্থারের যে সৈন্য তাদের থেকেও সাহসী। মানে ওই যে বিড়ালগুলো, ওই বিড়ালগুলোর সাথে আমাদের অথার কি করছেন, আমাদের অথার কিং আর্থারের যে সৈন্যবাহিনী তার তুলনা করছে যে তাদের থেকেও বেশি গ্যালান্ট, তাদের থেকে বেশি সাহসী। তারপরে কি বলছে দেখো, ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট, এটা বেশিরভাগ সময় বিড়ালদের নিয়ে একটা অভিযোগ থাকে যে বিড়ালরা বাড়ি মানে কোনো মানুষের থেকে তার বাড়ির নিয়ে বেশি তারা হচ্ছে মানুষ থেকে মানুষের বাড়িটাকে বেশি ভালোবাসে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বাভাবিকভাবে একটা বিড়াল তার যে বাড়ি বা তার যে দেশ সেই দেশ ছেড়ে সে চলে যেতে পছন্দ করে না। দ্য ল্যান্ড ওয়্যার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধুরা আছে, মানে একটা যখন জায়গা থাকে তার আশেপাশে বিড়ালগুলোর সাথেও তাদের বন্ধুত্ব হয়ে যায়, তো তার জন্য তার দেশটা ছেড়েছে চলে যেতে পছন্দ করে না। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সমস্ত জায়গা সমস্ত জিনিসপত্র তার চেনা আছে সেই জায়গা ছেড়ে কিন্তু সে যেতে পছন্দ করে না। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, একটা নতুন জায়গায় চলে যাওয়া মানে সেই নতুন জায়গার ভূগোল সম্পর্কে মানে প্রত্যেকটা লোকেশন প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু তাকে আবার নতুন করে জানতে হবে। তার জন্য কিন্তু একটা বিড়াল পুরানো দেশে বা পুরানো জায়গায় থাকতে পছন্দ করে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভ, তাই যখন একটা পরিবার কোনো একটা জায়গায় চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউ, যদি একটা বিড়ালকে অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে ওই পুরানো বাড়িতেই থাকতে পছন্দ করবে। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস, এবং নতুন যারা ভাড়াটিয়ে আসবে তাদের সাথে সে মানিয়ে গুছিয়ে নেবে।
He will give them the privilege of boarding him while he enjoys life in his own way. সে সেই নতুন যারা টেনান্স তাদেরকে সুযোগ দেবে তাকে লালন পালন করার, মানে বিড়াল ওকে সুযোগ দিচ্ছে, যাও আমাকে এবারে তুমি পোষো, এই সুযোগটা বিড়াল দিচ্ছে। while he enjoy life in his own way, যেখানে বিড়াল সে নিজের মতো করেই জীবনটাকে উপভোগ করছে। তাহলে বিড়াল কিন্তু এই জায়গা চেঞ্জের ব্যাপারটা খুব একটা পছন্দ করেন, এটা আমরা জানলাম। তাহলে খুবই সহজ সিম্পল একটা গল্প, একটা টেক্সট বলতে পারি আমরা। তো এই হলো আমাদের দ্য ক্যাট। আচ্ছা, ওয়ার্ড মিনিংগুলো আমরা জেনে নিই। ফিনিশ মানে জানো শেষ করেছিল, গ্যাদার্স মানে জমায়েত হয়েছিল, এটা অন্তস্তয়কার। হ্যাঁ, সন্টার্স মানে ধীরে সুস্থে। আচ্ছা, আচ্ছা, সন্টার্স মানে ওয়াক ইন আ স্লো ম্যানার, ঠিক আছে, ধীরে সুস্থে চলা। স্প্রিংস মানে লাফানো। ফেন্স মানে হলো বেড়া। ট্রটস মানে দ্রুত হাঁটা। হ্যাঁ, দ্রুত হাঁটা। দ্রুত হাঁটা। লিথে মানে হলো সাবলীল। কিনলি মানে হলো মাইনুটলি, বাংলায় কি বলবো, খুব মানে কি বলবো, কিনলি মাইনুটলি মানে হলো খুব সতর্কভাবে। হ্যাঁ, বা হ্যাঁ এইভাবেই। আর্চেস মানে বাঁকানো। বার্ক মানে ছাল। হ্যাঁ, চাল না, ছাল। আচ্ছা, স্ট্রেচেস মানে হলো প্রসারিত করা। ড্রুপিং মানে নিচু হওয়া। কিন্ডার মানে আপনজন। গ্লাইডিং মানে মসুবভাবে এগিয়ে চলা। গ্রেসফুল মানে সুন্দর। সাবারবান মানে শহরতলি। হন্টিং মানে শিকার। গ্যালেন্ট মানে সাহসী। এক্সাইল মানে অভিযোগ। টেনান্স মানে হচ্ছে, আচ্ছা, এক্সাইল মানে বিতাড়িত। হ্যাঁ, টেনান্স মানে ভাড়াটে। প্রিভিলেজ মানে সুযোগ সুবিধার। বোর্ডিং মানে কোনো লালন পালন করা। এই হলো আমাদের দ্য ক্যাটের গল্প। আচ্ছা, ক্যাটের প্লট অফ দ্য স্টোরি তো আমরা বুঝতেই পেরেছি। প্রথমে হচ্ছে ক্যাটের ব্যাপারে বলা হচ্ছে, আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, খাবার টাবার পছন্দ করে এটা। মিডলে আমরা একটা বাড়ির গল্পটা পড়লাম যে কিভাবে সে গেস্টের কাছ থেকে খাবারের শেয়ার নেয়, এবং লাস্টে ক্যাটের যে আসল জীবন সেটা হচ্ছে আমরা জানলাম। এটা ছিল ক্যাটের ব্যাপারে। এবারে সাইকোলজি অফ দ্য ক্যাট যদি আমরা দেখি, একটা ক্যাটের কী কী সাইকোলজিক্যাল দিক আমরা জানতে পারছি। একটা হচ্ছে হাইলি অবজার্ভেন্ট, খুব ভালো অবজার্ভ করে। ইন্ডিপেন্ডেন্স থিঙ্কার, স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে। ইমোশনালি ক্লেভার, খুব চালাক, ঠিক আছে একটা ক্যাট। গুড লার্নার, ভালো শিখতে পারে। টেরিটোরিয়াল, তার অঞ্চলটাকে সে বেশি পছন্দ করে, জানলাম তার জন্য সে যেতে চাইছে না। ডুয়াল পার্সোনালিটি, তার মধ্যে বাড়িতে যখন থাকছে এক রকমের পার্সোনালিটি দেখতে পাচ্ছি, সন্ধ্যার পরে বাড়ির বাইরে তার মধ্যে আর এক রকম পার্সোনালিটি দেখতে পাচ্ছি। এবং সিলেক্টিভ সোশ্যাল বিহেভিয়ার, কোথায় কেমন ধরনের ব্যবহার করতে হয় সেটা কিন্তু একটা ক্যাট ভালো করে জানে। তো এইগুলো হচ্ছে আমরা একটা অ্যানিমাল সাইকোলজি অফ ক্যাটের ব্যাপারে কিন্তু জানতে পাচ্ছি। তাহলে এবারে চলো এক্সারসাইজটা আমরা করে নিই। কি বলছে, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, কি হবে, ব্যাকওয়ার্ড হবে। তারপরে দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি, কি হবে, শেড হবে। এক্সাইল ইন আ নিউ ল্যান্ড, দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, কি শিখতে হবে, নতুন জিওগ্রাফি শিখতে হবে, তাই তো। আচ্ছা, কমপ্লিট দ্য ফলোইং। হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট, কি হবে, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম। এই লাইনটা কিন্তু আমাদের লিখতে হবে, তাই তো। যখন মানুষ আগুন শিখতে বসে ওরা ওই পালিয়ে যায়। হলো, বলছে দ্য ক্যাট ড্রোপস হিজ হেড নিয়ারলি টু হিজ পোজ, অ্যান্ড তার শরীরটাকে মাথার সাথে করে। এই ব্যাপারটা এখানে ছিল। আচ্ছা, then এই যে dropping his head nearly to his paws and sent the across a call to his kindred, এই লাইনটা লিখতে হবে। তারপরে ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকওয়ার্ড অ্যাজ, কি হিসাবে যায় সেখানে, গ্রিন ফাইটার্স আমরা বলতে পারি। তারপরে কজ এফেক্ট আমাদের পরীক্ষাতে পড়ে না, তার জন্য আমরা ছেড়ে দিলাম এটা। আচ্ছা, গ্রামারটা হচ্ছে আমরা গ্রামারের যে ক্লাসগুলো হবে সেখানে আমরা ভালো করে আলোচনা করব। তাহলে আজকের এই পর্যন্ত একদম ছোট্ট সহজ সরল একটা টেক্সট পড়ালাম, আশা করছি বুঝতে পারলে। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটা লাইক করো, তোমার ক্লাসমেটসদের সাথে শেয়ার করো, এবং পরের এরকম আরও ক্লাস পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং আমরা কিন্তু আরও অন্যান্য প্ল্যাটফর্মেও আছি, সেখানেও কিন্তু আমাদের ফলো করতে হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে
অন্য একটি ক্লাসে। টাটা।